ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব ব্রিটিশ শাসনকালে ভারতের জাতীয়তাবাদের উন্মেষের কারণ বা ভারতের জাতীয়তাবাদ কোন কোন পটভূমিতে গড়ে উঠেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। এই বিষয়টি ইতিহাসে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়টি যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো এবং যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছো উভয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। এছাড়া 12-এর ক্ষেত্রে এবং বিএ অনার্স পাস অর্থাৎ মেজর কোর্স, মাইনর কোর্স এবং যারা এমএ পড়ছো তাদের ক্ষেত্রে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা এটা জানো যে ভারতবর্ষে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছে মূলত 1757 থেকে, আর ভারতের ক্ষমতা হস্তান্তর করেছে 1947 সালে 15ই আগস্ট। ভারত দুটি ভাগে ভাগ হয়, একটা ভারত রাষ্ট্র আর একটি হলো পাকিস্তান রাষ্ট্র। এই দীর্ঘ 190 বছরের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ভারতে ব্যবসা করতে এসেছিল 1607 সালে, সেই কোম্পানি অন্যান্য বিদেশি কোম্পানিগুলিকে ওলন্দাজ, পর্তুগিজ, দিনেমান, ফরাসি এদেরকে কৌশলে যুদ্ধ করে পরাজিত করে গোটা ভারতবর্ষে রাজনৈতিক আধিপত্য স্থাপন করেছে। ভারতের ক্ষমতা তারা দখল করে নিয়েছে। এই কোম্পানি সরকার ভারতবর্ষকে 100 বছর ধরে শাসন করেছে। 190 বছরের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 100 বছর ধরে শাসন করেছে। কখন থেকে? 1757 থেকে 1857 মহাবিদ্রোহের আগে পর্যন্ত। এই সময়ে ব্রিটিশ সরকার তাদের আইনসভা পার্লামেন্টে আইন পাশ করেছে একাধিক, তা আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তারা সরাসরি শাসন পরিচালনা না করলেও ব্রিটিশ সরকারই কিন্তু ভারতবর্ষকে পরোক্ষভাবে পরিচালনা করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। তারপর মহাবিদ্রোহ যখন হয়ে গেল, ব্রিটিশ সরকার এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে শাসনভার থাকাটাকে মেনে নিতে পারল না, ভরসা করতে পারল না যে এখন থেকে 1857 মহাবিদ্রোহের পর থেকে, অর্থাৎ 1858 থেকে সরকার ভারতকে সরাসরি ভাবে শাসন করবে। নতুন আইন পাশ করে নতুন পদ্ধতিতে 90 বছর শাসন করেছে। তো শাসন ভার হ্যান্ড ওভার করেছে। তো ভারতবর্ষের মানুষের মধ্যে জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছে। এখানে তোমরা জেনে রাখো যে জাতীয়তাবাদ জিনিসটা কি। জাতীয়তাবাদ এই জিনিসটা চোখে দেখা যায় না, এটা অনুভব করতে হয়। এটা দেশের মানুষের মনে মনে গড়ে ওঠা ভাবনা। দেশের শিক্ষা সংস্কৃতি, দেশের সম্মান মর্যাদা, দেশের ভূখণ্ড, জলবায়ু, আবহাওয়া সবকিছুকে ভালোবাসতে শেখা,
এক কথায় দেশাত্মবোধ। এই দেশটা আমাদের, এই বোধটা যখন মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায়, এই ভাবধারাটা যখন মানুষের মনে মনে সৃষ্টি হয় এবং তার বহিঃপ্রকাশও ঘটে, সেটাকে বলা হয় জাতীয়তাবাদ। সেটাকে বলা হয় ইংরেজিতে ন্যাশনালিজম। দেখো, এই জাতীয়তাবাদের পৃথিবীতে জাতীয়তাবাদের উদ্ভবের ক্ষেত্রে এবং বিকাশের ক্ষেত্রে এবং আদর্শ জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদ খুবই ভালো, অন্য জাতির ক্ষতি করবে না, একটা জাতি গঠনের ক্ষেত্রে খুবই দরকার। একটা পরাধীন জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা, স্বাধীনতার মানসিকতা, মনস্তাত্ত্বিক দিক গড়ে ওঠা একটা ভাবনা, সেটাই হলো আদর্শ জাতীয়তাবাদ। অপর জাতিকে ঘৃণা করা নয়, অপর জাতিকে আক্রমণ করা নয়, অপর জাতিকে সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া। একটা জাতি নিজে বাঁচবে সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে, চূড়ান্ত ক্ষমতা ভোগ করে, পাশাপাশি অন্য জাতিগুলিকে বাঁচতে সাহায্য করবে। এটাই হলো আদর্শ জাতীয়তাবাদ। এই আদর্শ জাতীয়তাবাদের জনক ইটালির ঐক্য আন্দোলনের একজন নেতা, তিনি হলেন জোসেফ ম্যাৎসিনি। তাহলে এই জোসেফ ম্যাৎসিনি সেদেশের জনগণকে পিডমন্ট সার্ডিনিয়ার নেতৃত্বে, বড় রাজ্য ইটালি, পরাধীন দেশ, অস্ট্রেলিয়ার তার উপরে উপনিবেশ আছে, দেশকে স্বাধীন করবার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলির জনগণের মনে ভালোবাসা, ভূখণ্ডের প্রতি ভালোবাসা, আর অস্ট্রিয়ার সাম্রাজ্যবাদী উপনিবেশী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার মানসিকতা তৈরি করা, এইটাই হলো ইটালির ক্ষেত্রে আদর্শ জাতীয়তাবাদ। তো এটাকে মান্য করা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, জাতীয়তাবাদের ভাবধারা কোনো একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে আবদ্ধ থাকে না। ভালো জিনিসকে যেমন খারাপ জিনিস দিয়ে ঢেকে রাখা যায় না, আটকানো যায় না, তেমনি জাতীয়তাবাদের ভাবনাকে আটকানো যায় না। যতই শৈলী ক্ষমতা প্রয়োগ করা হোক না কেন, জনগণের উপর যতই অত্যাচার নিপীড়ন করা হোক না কেন, জনগণ ঐক্যবদ্ধ হবেই, এই ভাবধারা যদি জনগণের মধ্যে গড়ে ওঠে। আমাদের আজকের ভিডিওর আলোচনা হচ্ছে ভারতের জনগণের মধ্যে 1757 থেকে 1947 পর্যন্ত ভারতের জনগণের মধ্যে যে ভাবনা গড়ে উঠেছে, দেশের প্রতি ভালোবাসার ভাবনা, দেশকে সম্মান দেওয়া, দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করা, দেশের উপর ব্রিটিশ শাসকরা যেভাবে অত্যাচার নিপীড়ন করেছে, শোষণ করেছে, তার বিরুদ্ধে মনোভাব গড়ে তোলাই হলো ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তোলা। তো এই জাতীয়তাবাদ আপনা আপনি গড়ে ওঠে না, জাতীয়তাবাদকে গড়ে তুলতে হয়। তবে একটা বিষয়, আপনা আপনি যেটা বিষয়, যেটা হলো চিরদিন অন্যায় অবিচার থাকতে পারে না, অন্যায়কারী তার পতন হবেই, সত্য প্রতিষ্ঠিত হবেই, ন্যায় প্রতিষ্ঠিত হবেই, সময়ের অপেক্ষা করতে হয়। তো জাতীয়তাবাদের উদ্ভব হবেই, এটা স্বাভাবিক। কিন্তু এখানে জাতীয়তাবাদকে একটা সাধারণ মানুষের মধ্যে, এটা একটা চেতনা, নতুন ভাবনা, জাগরণ। এই জাগরণের ক্ষেত্রে ভারতবর্ষের মানুষের মধ্যে যেসব উপাদান বা যেসব কারণ কাজ করেছে, সেগুলো নিয়েই আজকের আমাদের আলোচনা। আমরা প্রথমে জাতীয়তাবাদ কি
ভারতীয় জাতীয়তাবাদ কি সেটা নিয়ে আলোচনা করলাম। এবার ভারতীয় জাতীয়তাবাদ গড়ে উঠেছে, সেক্ষেত্রে কোন কোন ফ্যাক্টরস বা উপাদান বা কম্পোনেন্টস কাজ করেছে বা কারণ কাজ করেছে সেগুলো নিয়ে আলোচনা। 1 নম্বর হচ্ছে প্রাচ্য সংস্কৃতির প্রতি ভারতবাসীর আগ্রহ। প্রাচ্য সংস্কৃতি মানে ভারতীয় সংস্কৃতি। ভারতের প্রাচীন ঐতিহ্য খুব উন্নত মানের, ভারতের প্রাচীন সভ্যতা ছিল খুব উন্নত মানের। পৃথিবীতে কয়েকটা উন্নত সভ্যতা ছিল প্রাচীনকালে, ভারতীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, নীল নদের তীরে গড়ে ওঠা সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, এইসব সভ্যতা কিন্তু পৃথিবীতে অতীতে নাম করা সভ্যতা ছিল, উন্নত সভ্যতা ছিল। তাহলে ভারতবর্ষের মানুষের মধ্যে ভারত যে অতীতে একটা গুরুত্বপূর্ণ দেশ ছিল, ভারতের সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা এগুলো কিন্তু উন্নত ছিল। সবটাই যে ইউরোপীয়রা উন্নত, এই যে ভাবনা, এই ভাবনাটা কিন্তু ভারতীয় মানুষের মধ্যে সবটা কাজ করেনি। তাই ভারতবর্ষের প্রাচ্য সংস্কৃতির প্রতি ভারতবাসীর আগ্রহ তৈরি হয়েছে। এখন এই ক্ষেত্রে ভারতবর্ষের মানুষ পাশ্চাত্য শিক্ষা থেকে বঞ্চিত, ইংরাজি শিক্ষাকে প্রথমে তারা জানে না, প্রাচ্য শিক্ষা হচ্ছে সংস্কৃত ভাষার মাধ্যমে শিক্ষা। সুতরাং বিশ্বের যে জ্ঞান ভান্ডার ইংরেজি পড়ে ইংরেজির মাধ্যমে জানতে হবে, এটা কিন্তু ভারতবর্ষের মানুষের মধ্যে জানা ছিল না। এক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের পক্ষে কিছু ব্রিটিশ চিন্তাবিদ এবং শাসক, তারা কিন্তু প্রাচ্য শিক্ষাকে অর্থাৎ ভারতীয় শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। তারা তাদের ইংরেজি ভাষাকে অবহেলা করেননি। ইংরেজি ভাষাকে যেমন গুরুত্ব দিয়েছেন, তার পাশাপাশি আমাদের ভারতীয় যে সংস্কৃতি, ভারতীয় যে সংস্কৃত ভাষা, সেটা শিখতে হবে এবং ভারতের যে প্রাচীন ঐতিহ্য সেটা জানতে হবে। এই ধরনের উদ্যোগ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের পক্ষে হলেও তারা কিন্তু উদ্যোগ নিয়েছিলেন। যেমন ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম জোন্স, উইলিয়াম কেরি, এরা কিন্তু ভারতের প্রাচ্য শিক্ষা বা ভারতীয় শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। 18 শতক মানে কি 1700 সাল থেকে 1799 সাল। তো এই সময়ে প্রাচীন ভারতের সংস্কৃতি চর্চার জন্য ওই অতীতের সেই সংস্কৃতি চর্চার জন্য তোমার শ্রীরামপুরে উইলিয়াম কেরি ব্যাপটিস্ট মিশন তৈরি করেন। এর মাধ্যমে প্রাচ্য শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয়। উইলিয়াম জোন্স 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ভারতের প্রাচ্য শিক্ষাকে গুরুত্ব দেওয়ার জন্য এবং ভারতের অতীতকে জানার জন্য। নাম্বার 2, ভারতের ব্রিটিশ আমলে কোম্পানি তথা ইংরেজ সরকারের আমলে সংস্কার আন্দোলন সংগঠিত হয়। সংস্কার আন্দোলনটা কি? পরিবর্তন আনা। ভারতের অতীত উন্নত ছিল ঠিকই, কিন্তু মাঝে বিদেশিরা ভারতবর্ষে এসেছে। তো ভারতবর্ষের মধ্যযুগে ভারতের মানুষের মধ্যে অন্ধকারময় একটা ভাবনা, জ্ঞানের আলো পৌঁছাতে পারছে না, কুসংস্কারকে গ্রহণ করছে, সমাজের বিভিন্ন কুপ্রথাকে গ্রহণ করছে এবং ভারতের ধর্মের ক্ষেত্রে একটা গোঁড়ামি জিনিসটাকে গ্রহণ করছে। তাহলে সেই ক্ষেত্রে
একটা পরিবর্তন আনতে হবে। তো এই পরিবর্তন আনার যে আন্দোলন, অন্ধভাবে বিশ্বাস করা নয়, যুক্তি দিয়ে বিশ্বাস করতে হবে। সচেতন ভাবে যে কোনো জিনিসকে গ্রহণ করতে হবে, আন্দাজে গ্রহণ করলে হবে না। আর ধর্মের যে প্রকৃত ব্যাখ্যা সেটাকে গুরুত্ব দিতে হবে। ধর্মকে কেন্দ্র করে কিছু মুষ্টিমেয় ধর্মীয় নেতা তাদের স্বার্থে মন গড়া কিছু নিয়ম তৈরি করে, সেগুলিকে ত্যাগ করতে হবে। ত্যাগ করে নতুন ভাবনা দিয়ে ভারতের শিক্ষাকে গ্রহণ করতে হবে, ভারতের ঐতিহ্যকে গ্রহণ করতে হবে, ভারতের মানুষের মধ্যে যুক্তিবাদী মানসিকতা, আত্মসচেতনতা আনতে হবে। আত্মসচেতন মানে হচ্ছে নিজে সচেতন হতে হবে। প্রগতিশীল ভাবনা, প্রগতিশীল কাকে বলে? পরিবর্তনকে গ্রহণ করতে হবে, যে পরিবর্তনটা ভালো সেটাকে গ্রহণ করতে হবে। আর যে কোনো জিনিসকে যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে তার ভালো মন্দ বিচার করে ভালোটাকে গ্রহণ করতে হবে। এইটাই হলো সংস্কার আন্দোলন। হিন্দু ধর্মের আদর্শ ছিল জাতীয়তাবাদকে বিকাশ ঘটাতে হবে। ভারতের প্রাচীন ঐতিহ্য উন্নত ছিল, আগামী দিনে ভারতের সেই ঐতিহ্যকে গ্রহণ করতে হবে। আদর্শ জাতীয়তাবাদ, বিপ্লবী চেতনার বিকাশ ঘটে। এক্ষেত্রে সমাজ সংস্কারক, শিক্ষা সংস্কারক, ধর্ম সংস্কারক হিন্দু ধর্মের রামমোহন রায়ের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। রামমোহন রায় আত্মীয় সভা গঠন করে সামাজিক প্রথার বিরুদ্ধে প্রচার করেছেন। রামমোহন ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করে তার মধ্য দিয়ে ভারতের হিন্দু ধর্মের মধ্যে যে কুসংস্কার, কুপ্রথাগুলি ছিল, যেমন বিধবা বিবাহ চালু করতে হবে, সতীদাহ প্রথা রদ করতে হবে, এই ধরনের প্রগতিমূলক ভাবনা, যুক্তিবাদী ভাবনা রামমোহন তার ব্রাহ্ম সভা, এটা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজে পরিণত হয়েছে, সেই ব্রাহ্ম সমাজের মাধ্যমে তুলে ধরেছে। এবং এই ব্রাহ্ম সমাজ পরবর্তীকালে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের মানুষের মধ্যে যে কুসংস্কার ছিল, যুক্তিহীন মানসিকতা ছিল, চেতনার অভাব ছিল, সেগুলি কিন্তু তৈরি করতে সাহায্য করেছে। অর্থাৎ অভাব দূর করে যুক্তিবাদী মানসিকতা তৈরি করেছে। সংস্কারমূলক কাজ করতে হবে, উন্নত মানের বিষয়গুলিকে গ্রহণ করতে হবে। এই হচ্ছে সংস্কার আন্দোলন। রামমোহনের পাশাপাশি ডক্টর পাণ্ডুরঙ্গের প্রার্থনা সমাজ, এটাও কিন্তু সামাজিক সংস্কার, ধর্মীয় সংস্কার, ধর্মীয় গোড়ামি দূর করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে এবং মানুষকে যুক্তিবাদী করে তুলেছে, যেটা ভারতের জাতীয়তাবাদ বিকাশে সাহায্য করেছে। এছাড়া রানাডে, গোবিন্দ রানাডের শিক্ষা সমাজ, দয়ানন্দের আর্য সমাজ ভারতবর্ষের সামাজিক কুসংস্কার দূর করতে এবং ভারতবর্ষে শিক্ষা সংস্কারে, সামাজিক চেতনা বৃদ্ধিতে, যুক্তিবাদী মানসিকতা সৃষ্টিতে, প্রগতিশীল মানসিকতা সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করেছে। 3 নাম্বার, পাশ্চাত্য শিক্ষার প্রসার। ভারতবর্ষে ব্রিটিশ সরকার, প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার, এরা কিন্তু পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগ নেয়নি। ভারতীয়দের ঘৃণা করত, কিন্তু তারা প্রথমে ভেবেছিল যে তাদের দেশ থেকে কেরানি নিয়ে এসে এদেশকে, ভারতবর্ষকে শাসন করবে। কিন্তু ইংল্যান্ডে থেকে এখানে সামান্য বেতনে চাকরি করতে কেউ আসেনি, প্রায় আসেনি। তাই এদেশের মানুষকে দিয়েই এদেশের শাসনকে পরিচালনা করতে হবে। অফিস আদালতের যে কর্মচারী দরকার, সেটা ভারতীয়দের মধ্যে থেকে তৈরি করতে হবে। তার জন্য ভারতীয়দের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই কারণেই তোমরা দেখবে যে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, তিনি ইংরেজি শিক্ষাকে সরকারিভাবে ঘোষণা করলেন যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1835 সালে এটা চালু হয়। তার আগে তার
তার সভার তার একজন বিখ্যাত চিন্তাবিদ ইংল্যান্ডের, তিনি হলেন তোমার মেকলে মিনিট, অর্থাৎ মেকলে উইলিয়াম বেন্ডিকে পরামর্শ দিলেন যে কিছু মানুষকে, ভারতের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলে তাদের কাছ থেকে আবার অন্যান্যরা শিখে নেবে। একে বলা হয় তোমার চুইয়ে পড়া নীতি। এর ফলে কি হবে, ভারতে ইংরেজি শিক্ষার প্রসার ঘটবে, ভারতে কোম্পানি সরকারের সুবিধা হবে। উডের ডেসপ্যাচ, সেখানেও ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে, নারী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে, শিক্ষক শিক্ষণের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যাই হোক, এই যে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ক্ষেত্রে এটা কিন্তু পরোক্ষভাবে ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবাদ সৃষ্টি করেছে, জাতীয়তাবাদী ভাবনা তৈরি হয়েছে। এছাড়া পাশ্চাত্যে ফরাসি দার্শনিক রুশো, ভল্টেয়ার, মন্টেস্কু, ইংল্যান্ডের মিল, জন স্টুয়ার্ট মিল, জেমস মিল, এদের যে ভাবনা সেটা কিন্তু ভারতীয়দের মনের মধ্যে প্রভাব বিস্তার করেছে। যেমন রুশো বলেছিলেন যে জন্মগত ভাবে মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, কখনোই পরাধীনতা ভালো না। হ্যাঁ, যখন মানুষ ভূমিষ্ঠ হচ্ছে তখন নিষ্পাপ, সে কিন্তু পরাধীন হয়ে জন্মায় না, স্বাধীন হয়ে জন্মায়। এই রুশোর এই বক্তব্য, এছাড়া রুশোর আরো অনেক থিওরি আছে, সেসব বক্তব্যের দ্বারা ভারতীয় শিক্ষিত মানুষ তারা কিন্তু প্রভাবিত হয়েছেন এবং সেটাকে সাধারণ মানুষের মধ্যে প্রভাব বিস্তার করবার উদ্যোগ গ্রহণ করেছে। তারপরে ধরো এই যে ভল্টেয়ারও ফরাসি দেশের যে চরম রাজতন্ত্র ছিল, অনাচার অবিচার রাজতান্ত্রিক শাসনে ছিল, ষোড়শ লুই শাসনকালে তার আগের যারা শাসক পঞ্চদশ লুই, চতুর্দশ লুই, সেই রাজতন্ত্রের ত্রুটি বিচ্যুতিগুলি ভল্টেয়ার কবিতার মাধ্যমে, বিভিন্ন লেখার মাধ্যমে তুলে ধরেন। সেই সব বক্তব্য হচ্ছে ন্যায়ের পক্ষে। সেই ভাবনাটাকে ভারতীয় যারা লেখক সাহিত্যিক তারা কিন্তু ভারতবর্ষের মানুষের মধ্যে তুলে ধরেছে, যার ফলে ভারতের মানুষের মধ্যে দেশাত্মবোধ, জাতীয়তাবাদী ভাবনা গড়ে উঠেছে। তারপরে হচ্ছে মন্টেস্কু ফরাসি দার্শনিক, তিনি স্বাধীনতার কথা বলেছেন, ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার। যে ফরাসি দেশে রাজতন্ত্র আছে, চরম রাজতন্ত্র আছে, যে রাজতন্ত্রে ফরাসি জনগণ অধিকার পাচ্ছে না, স্বাধীনতা পাচ্ছে না। রাজা আইন তৈরি করছেন, রাজা বিচার করছেন, রাজাই শাসন করছেন, যার ফলে অভিজাত মুষ্টিমেয় শ্রেণী মানুষ এবং যাজক শ্রেণী তারা স্বাধীনতা ভোগ করছে, অধিকার ভোগ করছে, সাধারণ মানুষ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই ফরাসি দেশের যদি আইন বিভাগের কাজ আইন তৈরি করা, এবং শাসন বিভাগের কাজ শাসন করা, আর বিচার বিভাগের কাজ বিচার করা, এই তিনটি বিভাগের কাজকে যদি নিজ নিজ বিভাগ করে থাকে, এক বিভাগ অন্য বিভাগের কাজ করবে না এবং অপর বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না, তাহলে দেখা যাবে যে সেখানে স্বাধীনতা রক্ষিত হবে। এই বক্তব্যের দ্বারা ভারতবর্ষের শিক্ষিত মানুষ তারা কিন্তু প্রভাবিত হয়েছিলেন। জন স্টুয়ার্ট মিল গণতন্ত্রের কথা বলেছেন, বেনথাম ব্যক্তিগত স্বাধীনতার কথা বলেছেন। তো ভারতবর্ষের ব্রিটিশ শাসনকালে তো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না, নির্মম ভাবে অত্যাচার করত কোম্পানি সরকারের কর্মচারীরা, এবং ভারতীয় কিছু মানুষ তাদেরকে সহযোগিতা করত। সুতরাং ম্যাথসিনির আদর্শ ইটালির ঐক্য আন্দোলনে বিরাট কাজ করেছিল, যদিও ম্যাথসিনি বিদেশি সাহায্য ছাড়াই ইটালির জনগণকে ঐক্যবদ্ধ করে যুদ্ধ করে অস্ট্রিয়ার বিরুদ্ধে স্বাধীন করবার চেষ্টা করেছে ইটালিকে, কিন্তু ব্যর্থ হয়েছিলেন। কিন্তু তার যে ভালোবাসার ভাবধারা, দেশের মধ্যে একতা আনার যে চিন্তা ভাবনা, আদর্শ জাতীয়তাবাদের যে ভাবনা, সেটা কিন্তু রয়ে গিয়েছে এবং সেটা কিন্তু থাকবেই, মুছে দেওয়া যায় না। তাই সেই ভাবধারা, অর্থাৎ ম্যাথসিনির এই ভাবধারা ভারতবর্ষের মানুষের মধ্যে বিস্তার লাভ করে। ভারতের শিক্ষিত মানুষ ম্যাথসিনির আদর্শের কথা তারা ইংরেজি শিখে ভারতবর্ষের মানুষের মধ্যে তুলে ধরেছে, যার ফলে ভারতের জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে। 4 নম্বর, জাতিগত বৈষম্য। জাতিগত বৈষম্য কি? একটা দেশের সমস্ত জনগণকে একটা জাতি বলা হয়। ধরো
তাহলে ইংরেজ একটা জাতি, ইংল্যান্ডের সব লোক মিলে। বর্তমানে যেমন আমরা ভারতীয় একটা জাতি, আমেরিকায় যারা বাস করে তারা আমেরিকার একটা জাতি। জাতি বলতে এখানে সংকীর্ণ কোনো কমিউনিটিকে বোঝায় না, টোটাল জনসমষ্টি হলো একটা জাতি। তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে যারা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার মানে মূলত ব্রিটিশ সরকার। আবার যখন আমি বলেছি যে ব্রিটিশ সরকার সরাসরি শাসন করেছে, এক কথায় আমরা ইংরেজ সরকার বলবো, ব্রিটিশ সরকার বলবো, হ্যাঁ ব্রিটেন বলবো। তার কারণ স্কটল্যান্ড, আয়ারল্যান্ড আর হলো ইংল্যান্ড মিলে হলো গ্রেট ব্রিটেন। তাই ইংল্যান্ড কথাটা বললে কিন্তু ব্যাকরণে ভুল। তাই তাই আমরা এই ব্রিটেনের যে সরকার, সেই সরকারের সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে একটা অহংকার মানসিকতা ছিল। সরকারের লোকজন বা ব্রিটিশ যারা অন্তত, তারা ভারতীয়দের ঘৃণা করত। কি বলে ঘৃণা করত? কালো আদমি বলে ঘৃণা করত। এছাড়া আরো আমি বিশেষ বিশেষ ব্যক্তি, যেমন ধরো, এবং অর্ধ অসভ্য জাতি বলে চিহ্নিত করে তারা, অবহেলা করেন। কর্নওয়ালিস, ইনি গভর্নর ছিলেন। তোমরা জানো যে ভারতবর্ষে 1773 সালের রেগুলেটিং আইন অনুযায়ী প্রথম গভর্নর হলো ওয়ারেন হেস্টিংস, আর দ্বিতীয় গভর্নর হলেন কর্নওয়ালিস। তো কর্নওয়ালিস সম্পর্কে তোমরা ইতিহাসে অনেক জানো। তো এই কর্নওয়ালিস কি বলতেন জানো? কর্নওয়ালিস বলতেন ভারতবর্ষের মানুষ অচ্ছুত। লর্ড উইলিয়াম বেন্টিং, যিনি সতীদাহ প্রথা রদ আইন পাশ করেছিলেন 1829 সালে, রামমোহন রায়ের আন্দোলনের চাপে বা তার আবেদনের ভিত্তিতে, আমরা আপাত দৃষ্টিতে মনে করছি যে উনি খুব ভালো মানুষ, কিন্তু সেই লর্ড উইলিয়াম বেন্টিং কিছু সংস্কারমূলক প্রশাসক হিসাবে করলেও তার আসল মানসিকতা কি? লর্ড উইলিয়াম বেন্টিং বলেছেন ভারতীয়রা হচ্ছে অধপতিত জাতি, অধপতন হয়েছে এদের, শিক্ষা দীক্ষায় এরা পিছিয়ে, একটা কি বলবো, একটা ঘৃণার মনোভাব। তার সরকারের সভাসদ হিসাবে মেকলে যেমন খুব খারাপ মনোভাব প্রকাশ করেছেন যে আমরা ইংরেজি শিখিয়ে নিব ভারতবর্ষের মানুষকে, তারা স্যুট পরবে, বুট পরবে, আদবে কায়দাতে ইংরেজ, চলনে বলনে ইংরেজ হবে। কিন্তু আসলে কি তারা ইংরেজ হতে পারবে? তাদের রক্ত হলো ভারতীয়, নিম্ন জাতি, তারা অশ্রুত, যাই বলি না কেন, একটা কি বলবো অহংকারী কথাবার্তা। তো উইলিয়াম বেন্টিং কিছু সংস্কারমূলক কাজ করেছিলেন, স্থগি দস্যু দমন ও পাশ্চাত্য শিক্ষার বিস্তার। সরকারি ভাবে তিনি প্রথম স্কুল তৈরি করেছিলেন সরকারি টাকায়, যে ইংরেজি শেখানো হবে। তো যাই হোক, তো সেই ব্যক্তি ভারতবর্ষের মানুষকে বলছেন যে অচ্ছুত জাতি, অধপতিত জাতি। অচ্ছুত বলেছিলেন কে? কর্নওয়ালিস। আর এখানে বেন্টিং বললেন যে অধপতিত জাতি। ডালহৌসি, ডালহৌসিও কিন্তু ঘোর সাম্রাজ্যবাদী। 1848 থেকে 1855 সাল পর্যন্ত ইনি ক্ষমতায় ছিলেন। তোমরা জানো যে ডালহৌসি সত্যবিলোপ নীতি ঘোষণা করে, যে রাজার রানীমার কোনো সন্তান নেই, সেই রাজ্যটাকে গ্রাস করে নেওয়ার জন্য এই সত্যবিলোপ নীতি, এবং করেও ছিলেন তিনি। এবং যেখানে দরকার যুদ্ধ করে রাজাকে, নবাবকে পরাজিত করে সেটা ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করে। একটা কথা মনে রেখো যে ভারত যখন স্বাধীন হচ্ছে তখন 565টা প্রিন্সলি স্টেট ছিল, অর্থাৎ দেশীয় রাজ্য। সেই দেশীয় রাজ্য প্রচুর ছিল, সেগুলোকে অধিগ্রহণ করে নিয়েছে ব্রিটিশ সরকার। এখানে ঘোর সাম্রাজ্যবাদী, চরম সাম্রাজ্যবাদী ডালহৌসির কিন্তু ভূমিকা আছে। এই ডালহৌসি কি বলছেন? ভারতবাসী শ্বেতাঙ্গদের বোঝা। আজকে আমাদের কষ্ট লাগছে শুনতে।
ভারতবাসী শ্বেতাঙ্গদের বোঝা? তুমি ভারতবর্ষের মানুষের কাছ থেকে অর্থ লুটপাট করে ইংল্যান্ডে নিয়ে যাচ্ছ, ভারতের হস্তশিল্পকে ধ্বংস করে দিয়ে, শিল্পীদের বুড়ো আঙুল কেটে দিয়ে ভারতীয় বাজারে তুমি তোমার দ্রব্য বিক্রি করে প্রচুর অর্থ লাভ করে তুমি নিজের দেশে নিয়ে গিয়েছ। তোমরা ভারতবর্ষের কাঁচামাল নিয়ে গিয়ে তোমার শিল্পকে বাঁচিয়ে রাখছো, উন্নত করেছ। আর ভারতবর্ষের মানুষের প্রতি তোমার এই মনোভাব, এত বড় ঘৃণ্য মনোভাব সমর্থনযোগ্য নয়। শ্বেতাঙ্গদের বোঝা তোমরা বহন করছো, না তোমাদের বহন করছে এই ভারতবর্ষের শ্রমজীবী খেটে খাওয়া মানুষ? বলো, ইতিহাস কখনো মিথ্যা হয় না, সত্যিকারের কথা। ভারতকে শোষণ করেই তোমাদের উন্নতি। নেক্সট, বড় হয়ে যাবে ভিডিও। আর কি, বহু ইউরোপীয় ক্লাবে, ইংরেজদের ক্লাব ছিল আড্ডা মারার জন্যে, মদ খাওয়ার জন্যে, সেই সব ক্লাবের সামনে, দরজার সামনে লিখে দিত ভারতীয় ও কুকুরের প্রবেশ নিষেধ। এতটা ঘৃণা করত ভারতবর্ষের মানুষকে, আর তারা সহ্য করেছে। ভারতবর্ষের জাতীয় নেতারা তাদেরকে তোয়াজ করেছে, তোষামোদ করেছে, সম্মান দিয়েছেন। গান্ধীজি জাতির জনক, তিনি ব্রিটিশ সরকারকে কোনো সময় অসম্মান করেননি, অমর্যাদা করেননি। তার এমন কোনো আন্দোলন নেই যে তিনি ব্রিটিশ সরকারকে অমর্যাদা করেছেন। বিশ্ব ইতিহাসের দিক থেকে এটা খুব লজ্জা আমাদের। যাই হোক, তাহলে ভারতবাসীকে এইভাবে ভেবেছে, কুকুরের মতো ভেবেছে। 5 নাম্বার, অর্থনৈতিক অসন্তোষ। কোম্পানি সরকার পলাশী যুদ্ধের পর পলাশী লুণ্ঠন, পলাশী যুদ্ধের পর মির্জাফরের, পলাশী যুদ্ধের আগে গোপন চুক্তি অনুযায়ী মির্জাফরকে সিংহাসনে বসিয়েছেন বাংলা, বিহার, উড়িষ্যার নবাবপতি। তার কাছ থেকে প্রচুর অর্থ নিয়েছেন, গোপন চুক্তি ছিল। অর্থ নিতে নিতে যখন আর পারেননি, তখন তাকে ক্ষমতাচ্যুত করেছেন, লাথি মেরে ফেলে দিয়েছেন। তার পুত্র নাজিমুদ্দৌলাকে সিংহাসনে বসেছেন, তার কাছ থেকে অর্থ নিয়েছে। তার কাছ থেকে অর্থ নিয়ে যখন অর্থ দিতে পারছে না, আবার মির্জাফরকে বসিয়েছে। আবার যখন অর্থ পাচ্ছে না, তখন মির্জাফরকে ক্ষমতাচ্যুত করে তার জামাতা মীর কাসিমকে সিংহাসনে বসিয়েছে। মীর কাসিম স্বাধীন চেতা ছিলেন, তিনি যুদ্ধ করেছিলেন বক্সার যুদ্ধে, বীরের মতো তিনি প্রতিবাদ করেছে, লড়াই করেছে। আলীবর্দী খাঁ, সিরাজ, এরা কোম্পানির আবদারকে মানেননি। বাংলার প্রথম স্বাধীন নবাব মীর কাসিম, তিনি কিন্তু মানেননি, কিন্তু দিল্লির সম্রাট ফারুক শিয়ার মেনে নিয়েছিলেন। ফারুক শিয়ারের ফরমানের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি সহ 41টা গ্রামকে কিনে নিয়েছিল বাণিজ্য করবার জন্য, এবং 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 মুর্শিদাবাদের টাকশাল ব্যবহারের অধিকার ছিনিয়ে নিয়েছিল। এখানে ভুল ছিল ফারুক শিয়ারের। যাই হোক, সেটা ছিল 1717 সালে। অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষের মানুষকে শোষণ করেছেন। ভারতবর্ষে, বাংলা তথা গোটা ভারতবর্ষ থেকে অর্থ ইংল্যান্ডে নিয়ে যাওয়া, ব্রিটেনে নিয়ে যাওয়া, এটাকে বলা হয় অর্থ নিষ্ক্রমণের তত্ত্ব। অর্থ নিষ্ক্রমণের তত্ত্ব দাদা ভাই নৌরুজি বলেছেন যে ইকোনমিক্যাল ড্রেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা বড় বড় অফিসার, তাদের মাইনা বেশি, তাদের মাইনা ইংল্যান্ডে পাঠিয়ে দিত। কাঁচামাল কেনার সময় বাংলা তথা ভারতের মানুষের কাঁচামালের দাম ন্যায্য দিত না, সস্তায় কিনে নিয়ে, এবং তাদের দ্রব্য যেটা দরকার, যেমন নীল চাষ করিয়ে নিয়েছিল জোর করে, ধান চাষ বন্ধ করে, অন্যান্য ফসল বন্ধ করে নীল চাষ করিয়ে তারা এদেশে জমিকে ব্যবহার করে সস্তায় কৃষকদের মেরে হত্যা করে, এমনকি তাদেরকে শোষণ করে বিভিন্ন ভাবে
আগাম লোন দিয়ে দৈহিক নির্যাতন করে, মানসিক নির্যাতন করে তারা শোষণ করে গেছে। দাদাভাই নৌরুজি বলেন যে 30 থেকে 40 হাজার পাউন্ড সম্পদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারত থেকে নিয়ে গিয়েছে। দাদাভাই নৌরুজি তার পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে ভারতবর্ষের মানুষের দারিদ্রতা নিয়ে আলোচনা করেছেন। কৃষক চাষ করে, খেতে পায় না। শিল্পী দ্রব্য উৎপাদন করে, খেতে পায় না। বহু মানুষ অনাহারে থেকেছে, বহু মানুষ অর্ধাহারে থেকেছে, বহু মানুষ খেতে না পেয়ে মারা গিয়েছে। 1770 সালে বাংলা 1176 সন 1/3 মানুষ গ্রামের মারা গিয়েছিল। গ্রামগুলি শ্মশানে পরিণত হয়েছিল। কার আমলে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের আমলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবকে রেখে দিয়েছিল সেই সময়ে, কিন্তু দ্বৈত শাসনের কুফল এবং একটা অঞ্চলে যখন খাদ্যের অভাব দেখা দেয়, কোম্পানি সরকার অন্য অঞ্চল থেকে আনতে পারত, তা কিন্তু আনেনি। মানবতার চিহ্ন সেখানে দেখা যায়নি। তাই ভারতবর্ষের মানুষকে কৃতদাস মনে করত। প্রাচীন গ্রীসে যে কৃতদাস প্রথা ছিল, কৃতদাসদের হত্যা করা হতো, নির্যাতন করা হতো, তাদের কোন রকমের স্বাধীনতা ছিল না। ভারতবর্ষের মানুষের উপর এই যে কৃতদাস মানসিকতা, ক্ষেত মজুর হিসাবে জীবন কাটাতো, তাহলে এই কারণে ভারতবর্ষের মানুষের মধ্যে কিন্তু অর্থনৈতিক অসন্তোষ দেখা দিয়েছে। ভারতবর্ষের বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে, কিন্তু জাতীয় মুক্তি আন্দোলনের ক্ষেত্রে অনেক ভূমিকা নিয়েছে, কিন্তু কৃষকদের স্বার্থে কথা বলেনি। ভারতের কমিউনিস্ট পার্টি তারা কিন্তু কৃষকদের মধ্যে চেতনা আনবার চেষ্টা করেছেন। কমিউনিস্ট পার্টি শ্রমিকদের মধ্যে চেতনা আনবার চেষ্টা করেছেন, কিন্তু জাতীয় কংগ্রেস শ্রমিকদের মধ্যে, কৃষকদের মধ্যে কোনো চেতনা আনার চেষ্টা করেননি। তারা মধ্যবিত্ত তথা উচ্চবিত্ত ঘরের মানুষ, সুট পরা, বুট পরা, ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষ। আমরা সংস্কার আন্দোলনে দেখব ডিরোজিওর যে অনুগামীরা আন্দোলন করেছেন, সেই আন্দোলনটা কিন্তু কৃষকদের পর্যায়ে পৌঁছায়নি, শ্রমিকদের কাছে পৌঁছায়নি এই সমস্ত আন্দোলন। যাই হোক, শ্রমিকদের মধ্যে যে অসন্তোষ, কৃষকদের মধ্যে অসন্তোষ, সেই অসন্তোষ থেকে তারা পিছনে সরতে সরতে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। তাদের মধ্যে ব্রিটিশ বিরোধী মানসিকতা তৈরি হয়েছে। নেক্সট 6 নাম্বার, সাহিত্যের ভূমিকা। ভারতবর্ষের জাতীয়তাবাদের বিকাশে সাহিত্যিকদের ভূমিকা ছিল। এই যে নীলকর সাহেবদের অত্যাচার, নিপীড়ন, নারীদের উপর অত্যাচার, কৃষকদের উপর অত্যাচার, সেটা নাটকের মাধ্যমে, সাহিত্যিক নাটকের মাধ্যমে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক লিখে সেটাকে নাটক মঞ্চস্থ করে মানুষের মধ্যে চেতনা এনেছিলেন। নীল দর্পণ নাটককে বাংলায় থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত যে যারা ইংরেজ সরকার এটা পড়তে পারুক, ইংরেজি ভাষাতে লিখলে কিভাবে তাদের সাহেবরা, নীলকর সাহেবরা অত্যাচার করছে সাধারণ কৃষকদের উপর, সাধারণ নারীদের সম্মান কেড়ে নিচ্ছে তারা, এইসব ভাবনা, এইগুলো এই নাটক মঞ্চস্থ হওয়ার মধ্যে দিয়ে সাধারণ মানুষের মধ্যে চেতনা চলে আসে। বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট, তিনি আনন্দ মঠে দেশাত্মবোধের কথা তুলে ধরেছেন। দেবী চৌধুরানী গ্রন্থেও তিনি ভারতীয়দের মধ্যে জাতীয় জাগরণ, সচেতনতা সৃষ্টি করবার চেষ্টা করেছেন। দ্বিজেন্দ্রলাল রায় এর শাহজাহান নাটকটি খুবই গুরুত্বপূর্ণ ভারতের জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে। দ্বিজেন্দ্র রায়ের লেখা
মেবার পতন গুরুত্বপূর্ণ, মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, রবীন্দ্রনাথের রক্ত করবী নাটক, নবীন চন্দ্র সেনের পলাশীর যুদ্ধ, এই গ্রন্থটি ভারতবর্ষের মানুষের মধ্যে জাতীয়তাবাদ বিকাশে সাহায্য করেছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই সমস্ত গ্রন্থগুলি তখন ভারতবর্ষের নিরক্ষরতার হার প্রায়, মানুষ শিক্ষিত না, কিন্তু কিছু শিক্ষিত মানুষ তারা পড়াশোনা করে তারা পাড়ায় শহরে গল্প করেছে ব্রিটিশ সরকারের আসল ক্যারেক্টার কি, তাতে কিন্তু মানুষ কম হলেও কিন্তু অনেকটা সচেতন হয়েছে। 7 নাম্বার, সংবাদপত্রের ভূমিকা। দেখো, জনমত গঠনে সংবাদপত্র বিশেষ ভূমিকা পালন করে। ব্রিটিশ আমলে, ব্রিটিশ সরকারের আমলে বিভিন্ন সংবাদপত্র প্রকাশিত হয়েছে, যাতে করে ভারতবর্ষের মানুষের মধ্যে জনমত সচেতন হয়েছে, জনগণ সচেতন হয়েছে, জনমত গড়ে উঠেছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। এই হচ্ছে এটা কি সংবাদ প্রভাকর পত্রিকা, এটা ভারতের মানুষের মধ্যে চেতনা এনেছে। সমাচার দর্পণ, হিন্দু পেট্রিয়ট, হরিশচন্দ্রর লেখা হিন্দু পেট্রিয়ট, এটা ভারতবর্ষের মানুষের মধ্যে চেতনা এনেছে। এখানে হিন্দু পেট্রিয়টে তোমার সাঁওতাল বিদ্রোহের কথা তিনি আলোচনা করেছেন। সাঁওতালদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে, সেগুলো অন্যায়, সেগুলো তুলে ধরেছিলেন। সুলভ সমাচার, অমৃতবাজার পত্রিকা, ইন্ডিয়ান মিরর, তত্ত্ববোধিনী, এই তত্ত্ববোধিনী এই পত্রিকা এবং তত্ত্ববোধিনী সংগঠন ছিল, যেটা হলো ভারতবর্ষে সামাজিক ক্ষেত্রে পরিবর্তন আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। সেই তত্ত্ববোধিনী পত্রিকা, মারাঠি পত্রিকা, কেশরী পত্রিকা, আজাদি পত্রিকা, ইন্দু প্রকাশ পত্রিকা, ইন্ডিয়া টাইমস, এই সমস্ত পত্রিকা ভারতবর্ষের মানুষের মধ্যে জাতীয়তাবাদ বিকাশে সাহায্য করেছে, ব্রিটিশ বিরোধী মনোভাব তৈরি করেছে। ব্রিটিশরা যা যা করছে সেগুলো এই পত্রিকা তুলে ধরেছে। সংবাদপত্র কিন্তু সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, সমাজের মানুষের মনের পরিবর্তনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করে। যদি সংবাদপত্র, এখানে ভারতীয় সংবাদপত্র, সুতরাং এগুলো কিন্তু ভারতবর্ষের মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। 8 নাম্বার, 8 নাম্বার কি মধ্যবিত্তদের মধ্যে ক্ষোভ। মধ্যবিত্ত শিক্ষিত মানুষ তারা হিসাব করে পা ফেলেন। যেমন মহাবিদ্রোহকে তারা উপহাস করেছিলেন ভারতের শিক্ষিত মানুষেরা, এটা সিপাহী অশিক্ষিতদের আন্দোলন ইত্যাদি ইত্যাদি। এরা বাবু শ্রেণীর মানুষ, তবু এদের মধ্যে একটা ক্ষোভ ছিল। এরা তো লাঞ্ছিত হতো না, এরা ব্রিটিশের পক্ষে কথা বলতো ঠিকই। মধ্যবিত্ত সম্প্রদায়, এই মধ্যবিত্ত সম্প্রদায় মিডিল ম্যান হিসাবে কাজ করেছে। যেমন ধরো জমিদারি প্রথা ছিল, সেই জমিদারি প্রথার মিডিলে অনেকগুলো শ্রেণীর অবস্থান ছিল, যারা জমি চাষ করতো না, ব্রিটিশ সরকারের কাছে যে খাজনা জমা দিত, ফসল জমা দিত, আর কৃষকদের কাছ থেকে তারা কিন্তু আদায় করত। এরকম মাঝে 2-3টি স্তরে এই মধ্যবিত্তদের অবস্থান ছিল। যাই হোক, এই মধ্যবিত্তরা তারাও কিন্তু খুশি থাকেনি। আর মধ্যবিত্তদের মধ্যে যারা শিক্ষা গ্রহণ করেছে তারা বেকার, তারা চাকরি পায়নি। আবার যারা শিক্ষিত মানুষ, তাদের সিভিল সার্ভিস পরীক্ষা, যেটা ভারতীয় কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ব্রিটিশ সরকার করেছিল, সেখানে ভারতবর্ষের যারা যারা বেকার যুবক, তাদের বয়স সীমা 21 থেকে কমিয়ে 19 করা হলো। 21 ছিল, ইংরেজরা 21 বছর বয়স হলে পরীক্ষা দিতে পারবে সিভিল সার্ভিস পরীক্ষায়, কিন্তু ভারতীয়রা 21 বছরে পেত এই সুযোগটা, সেটা কমিয়ে 19 বছর করে দিল। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে চাকরির ক্ষেত্রে একটা বৈষম্য। তাছাড়া কোম্পানি সরকারের কর্মচারী এবং সরাসরি ভাবে ব্রিটিশ সরকার যখন ভারতকে শাসন করেছে, সেই কর্মচারীদের ভারতীয় যারা, তাদের কিন্তু পদের উন্নতি হয়নি। যেমন ধরো নৌবাহিনীতে ওই অফিসার ছিল ইংরেজ, আর সাধারণ যারা নৌসেনা তারা ছিল ভারতীয়। যেখানে মৃত্যু অনিবার্য সেখানে ভারতীয় সেনাদের পাঠানো হতো, তাদের বড় বড় পদ দেওয়া হতো না।
সিপাহী বিদ্রোহে তুমি দেখো, যারা সিপাহী তাদের বেতন কম ছিল, তাদের অখাদ্য কুখাদ্য খাবার দেওয়া হতো, তাদের 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 তাদেরকে ইংরেজ যারা ছিল, যারা অফিসার, তারা কালো আদমি বলে জাতি বৈষম্য ব্যবহার করত। তাহলে এখানে বুঝতে হবে যে শিক্ষিত মানুষই কিন্তু তোমার খুশি ছিল না। এই শিক্ষিত মানুষেরা সাধারণ মানুষের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তুলেছে। 9 নম্বর, উপনিবেশিক শাসনের আইন। দেখো 1757-তে ভারতের স্বাধীনতা চলে গেছে, 1857 পর্যন্ত কোম্পানি সরকার ভারতবর্ষে শাসন করেছে। এই কোম্পানি সরকারের আমলে ব্রিটিশ পার্লামেন্ট, ইংল্যান্ডের আইনসভার নাম, ব্রিটিশ আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। এই পার্লামেন্ট প্রথম আইন তৈরি করে কোম্পানির মাধ্যমে ভারতকে শাসন করবার জন্য। 1773 সালে এটা ফার্স্ট রেগুলেটিং আইন বলা হয়, বাংলা হচ্ছে সনদ আইন। 20 বছর পর 1793 সালে আর একটা সনদ আইন পাশ হয় 1793 সালে। তারও 20 বছর পরে, 20 বছর পর পর 1813 সালে তোমার সনদ আইন পাশ হয়। 1833 সালে আবারও সনদ আইন পাশ হয় এবং 1853 সালে লাস্ট সনদ আইন পাশ হয়। মহাবিদ্রোহ হয়ে গেল। মহাবিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার আর ভাবলো, আর ভরসা করলো না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে শাসনভার রাখা যাবে না। তারা ভাবলো যে সরকার, আমাদের ব্রিটিশ সরকার কোম্পানি সরকারকে সরিয়ে দিয়ে ভারতকে শাসন করবে। তাই রানী ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়া, তিনি ঘোষণা করলেন যে কোম্পানি শাসনের অবসান ঘটাতে হবে আর ভারতকে শাসন করবে ব্রিটিশ সরকার সরাসরি ভাবে। এবং যে রেগুলেটিং বা সনদ আইনের মাধ্যমে যে কটা আইনের কথা আমি বললাম, সেই আইনকে পাশ না করে নতুন একটা আইন পাশ করলেন। তাতে বলা হলো এটা ভারতের স্বাধীন ভারত শাসন আইন। ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটা প্রথম পাশ হলো 1858 সালে। এবং ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বলা হয়। নাম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, কিন্তু আসলে ভারত শাসন আইন। 1892 সালে এটাও ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, কিন্তু আসলে এটা ভারত শাসন আইন। 1909 সালে মরলে মিন্টো সংস্কার আইন, মরলে আর মিন্টো দুজনের নাম, সেই নাম অনুযায়ী এই মরলে মিন্টো সংস্কার আইন, কিন্তু এটাও ভারত শাসন আইন। 1919 সালে মন্টেগু আর সেন্সফোর্ড দুজনের নাম অনুযায়ী মন্টেগু সেন্সফোর্ড আইন পাশ হয়, এটাও ভারত শাসন আইন। 1935 সালে সরাসরি ভাবে ভারত শাসন আইন নাম দিয়ে ভারতকে শাসন করেছে। আর লাস্ট হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়েছে 1946 সালে জুন মাসে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, অর্থাৎ ভারতের স্বাধীনতা আইন, যে আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা পেয়েছে। ভারতবর্ষের মানুষের কপাল ভালো, সৌভাগ্য যে দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছিল, আর দ্বিতীয় মহাযুদ্ধে হিটলারের বাহিনী ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির মাজা ভেঙে দিয়েছিল, সামরিক শক্তিকে ভেঙে চুরমার করে দিয়েছিল, অর্থনৈতিক অবস্থাকে একদম পঙ্গু করে দিয়েছিল, যার ফলে ব্রিটিশ সরকার আর ভারতের উপনিবেশ ধরে রাখার ক্ষমতা রাখেনি। সুতরাং ক্ষমতা হস্তান্তর করতেই হবে। তাই ভারতবর্ষের গণপরিষদ তৈরি স্বাধীনতার আগে, ভারতবর্ষের সংবিধান তৈরির কাজ স্বাধীনতার আগে, গাছে কাঁঠাল গোপে তেল, এইটার মধ্য দিয়ে হয়তো ভারত একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। যাই হোক, এখানে এই যে সমস্ত আইনগুলো রয়েছে, এই আইনগুলোর মধ্যে দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভারতকে শাসন করার নামে শোষণ করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। আরো কিছু কুখ্যাত আইন তৈরি করেছে ব্রিটিশ সরকার ভারতবর্ষের জাতীয়তাবাদকে নষ্ট করবার জন্য, ভারতের বিপ্লবী শক্তিকে নষ্ট করবার জন্য। প্রথম মহাযুদ্ধের সময় ভারতের জাতীয় কংগ্রেস, ইস্ট ইন্ডিয়া, ভারতের জাতীয় কংগ্রেস ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে সমর্থন করেছিল, কিন্তু এই সমর্থনের বিনিময়ে কংগ্রেস দাবি করেছিল যে স্বায়ত্ত শাসনের অধিকার দিতে হবে, ভারতীয়দের নিয়ে একটা সরকার তৈরি করতে হবে, এটা পুরো স্বাধীন নয়। কিন্তু তার বিনিময়ে কি দিল ব্রিটিশ সরকার? রাওলাট আইন পাশ করলো, কুখ্যাত আইন। রাওলাট আইন কেন পাশ করলো? ভারতবর্ষের বিপ্লবীরা প্রথম মহাযুদ্ধের সময় বাঘাযতীন বিদেশ থেকে অস্ত্র নিয়ে আসতে ইংল্যান্ডে
1913 সালে গদর পার্টি তৈরি করছে। গদর পার্টি ভারতের ভিতর থেকে এবং বাইরে থেকে একটা বিপ্লবী সশস্ত্র লড়াই কিন্তু শুরু হয়ে যাবে ভারতবর্ষের স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার জন্য। কিন্তু কংগ্রেস এটা সমর্থন করেনি। কংগ্রেস চাইছে যে কখনোই লড়াই করে স্বাধীনতা নয়, আপোষ করে স্বাধীনতা, আপোষ করে স্বাধীনতা, আর বিদেশি কোন শক্তি সাহায্য নিয়েও ভারতকে স্বাধীন করব না। এই হচ্ছে কংগ্রেসের আদর্শ। যাই হোক, তাহলে আমরা দেখলাম বিভিন্ন আইনের মাধ্যমে ভারতবর্ষকে স্বাধীন করেছে এবং লাস্ট আইন হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, যেটা ভারতের স্বাধীনতা এনে দিয়েছে, ক্ষমতা হস্তান্তর হয়েছে। আর রাওলাট আইন ভারতবর্ষের বিপ্লবী শক্তিকে দমন করবার জন্য, কংগ্রেসকে দমন করার জন্য ব্রিটিশ সরকারের এতটুকু কষ্ট হয়নি। অনশন করেছে, তাতে কি হয়েছে? ভারতবর্ষের কংগ্রেসকে সেফটি ভালভ হিসাবে তৈরি করেছে। তাদের নিরাপত্তার স্বার্থে 1885 সালে অ্যালান অক্টাভিয়ান ইউ, অবসরপ্রাপ্ত সিভিলিয়ান অফিসার, তিনি তৈরি করেছিলেন। কার স্বার্থে? ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থে, সেফটি ভালভ হিসাবে, নিজেদের নিরাপত্তার স্বার্থে। সেই কারণে কংগ্রেস দীর্ঘ 20 বছর 1885 থেকে 1905 পর্যন্ত আবেদন নিবেদনের নীতি, তারপরে নরমপন্থী চরমপন্থী, চরমপন্থী কিন্তু সংগ্রামশীল জাতীয়তাবাদ, তারা সশস্ত্র লড়াই নয়। ব্রিটিশ সাম্রাজ্যের তৈরি জিনিস ভারতবর্ষের মানুষ কিনবে না, তাহলে অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে যাবে, তখন আমরা রাজনৈতিক ভাবে একটা অ্যাটাক করব। এটা কিন্তু সশস্ত্র আন্দোলনের কথা বলা হয়নি। স্বাধীনতা আনতে হবে এই একটা ভাবনা কিছুটা হলো চরমপন্থীদের মধ্যে ছিল, কিন্তু ফুললি ভারতবর্ষের জাতীয় কংগ্রেস স্বাধীনতার কথা বলেনি 1929 সালে লাহোর কংগ্রেসের আগে অব্দি। 1929 সালে লাহোর কংগ্রেসে পূর্ণ স্বাধীনতার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অনেক বাক বিতণ্ডা বিতর্কের ফলে। তা কংগ্রেসের বামপন্থী সংগঠন, বামপন্থীরা যারা, বামপন্থী মানে কমিউনিস্ট বামপন্থী নয়, এখানে হচ্ছে প্রগতিশীল বামপন্থী, সুভাষচন্দ্র নেহরু, এদের চাপে পড়ে গান্ধীজি পূর্ণ স্বাধীনতা দাবিকে গ্রহণ করতে বাধ্য হয়েছে কংগ্রেসে। তো যাই হোক, অনেক কথা বলা যাবে, আমি এইটুকু সংক্ষেপে। 10 নম্বর, পরিবহন প্রভাব। দেখো, পরিবহন এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতবর্ষের জাতীয়তাবাদ বিকাশে। ব্রিটিশ সরকার তাদের আর্থিক স্বার্থে, অর্থনৈতিক স্বার্থসিদ্ধি করবার জন্য, বাণিজ্যকে সঠিকভাবে করবার জন্য এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে যেসব মুভমেন্ট হয়েছে সেগুলিকে কঠোর হাতে দমন করবার সুবিধার্থে তারা যোগাযোগ ব্যবস্থার, পরিবহন ব্যবস্থার উন্নতি করেছে। রেল পরিবহন চালু করেছে লর্ড ডালহৌসি। আমি আগেই বলেছি, ঘোর সাম্রাজ্যবাদী, তিনি ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার ছাড়া আর কিছু বুঝতেন না, খুব ভালোবাসতেন ব্রিটিশ সাম্রাজ্যকে, ভারতবর্ষের মানুষকে নয়, ভারতকে নয়। তাই 1853 সালে প্রথম রেলপথ স্থাপন করেন এবং রেলপথ বিস্তার করে ভারতবর্ষের মানুষকে দমানোর চেষ্টা করেছে। কিন্তু এই রেলপথকে ভারতবর্ষের মানুষ পরোক্ষভাবে ব্যবহার করে বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে, ভাবধারা গড়ে উঠেছে, ভাব বিনিময় হয়েছে, খবরাখবর নিয়ে যেতে পেরেছে, যার ফলে ভারতবর্ষের মানুষের মধ্যে চেতনা আনার একটা ভূমিকা নিতে পেরেছে। তাই পরিবহন ব্যবস্থার উন্নতি এখানে কিন্তু পরোক্ষভাবে ভারতীয় মানুষের মধ্যে, বিভিন্ন এলাকার মানুষের মধ্যে একটা ভাবনা, জাতীয় ভাবনা গড়ে তুলতে সাহায্য করেছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি। দেখো, ব্রিটিশ সরকার টেলিফোন ব্যবহার করেছে, টেলিগ্রাম ব্যবহার করেছে, কি ভারতবর্ষের মানুষের স্বার্থে? না। কিন্তু এই টেলিগ্রাফ যখন চালু হয়ে গেল, যখন ভারতবর্ষের মানুষ, কিছু মানুষ যারা টেলিগ্রামকে ব্যবহার করে বিভিন্ন জায়গার মানুষের মধ্যে যোগাযোগ তৈরি করেছে, সশরীরে হাজির না হয়ে তাদের মধ্যে একটা যোগাযোগ, বিপ্লবীরা বিভিন্ন কার্যকলাপ, বা জাতীয় কংগ্রেস আমাদের মানতে ইচ্ছা না হলেও মানতে হবে। তো যাই হোক, একটা যোগাযোগ বিষয় ভারতের জাতীয়তাবাদ বিকাশে সাহায্য করেছে। ভারতের মানুষের মধ্যে ঐক্য, ভারতের ভূখণ্ডের প্রতি ভালোবাসা, এগুলো গড়ে তুলতে সাহায্য করেছে। 12 নম্বর, সরকারি দমন নীতি। আমরা দেখব যে
কিছু কিছু গভর্নর কোম্পানি সরকারের আমলে তারা আপাত দৃষ্টিতে ভালো, আমি লর্ড উইলিয়াম বেন্টিকের কথা বলেছি, কিছু সংস্কারমূলক কাজ করলো মানে তিনি যে ভালো এই কথা বলা যাবে না। এটা বলা মানে কি সত্যকে অস্বীকার করা। আমি তো বললামই যে অচ্ছুত জাতি, কালো আদমি, এসব এক একজন গভর্নর এক রকম মন্তব্য করেছে। আর লর্ড ডালহৌসি, সরি, ওয়েলেসলির কথা আগে বলি। ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন। একটা কৌশলে সাম্রাজ্য বিস্তার করতে হবে, দেশীয় রাজ্যগুলিকে গ্রাস করে নিতে হবে, দেশীয় রাজ্যগুলিকে গ্রাস নিতে হবে, দেশীয় রাজাকে টোপ দেওয়া যে তুমি যদি এই চুক্তিতে অধীনতামূলক মিত্রতার চুক্তি, বন্ধুত্ব চুক্তি, আরে ভাই কিসের বন্ধুত্ব? কিন্তু রাজারা খুব সুবিধাবাদী ছিলেন, নাকে তেল দিয়ে ঘুমাবো, অতএব এই রাজ্যটা চলে যায় যাক, আমি তো রাজত্ব করছি, পরে পরে জেনারেশন মরুক। তো এই অধীনতামূলক সেই রাজ্যের নিজস্ব সেনাবাহিনী, রাজা সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী ভেঙে দিয়েছে, ব্রিটিশ সেনা ওখানে মোতায়েন থাকবে, সেই সেনার সেনাপতি হলো ইংরেজ হবে। ব্রিটিশ সেনা যে সেই দেশীয় রাজ্যে থাকবে, চুক্তিতে আবদ্ধ রাজা, তার তার নিরাপত্তা দায়িত্ব ব্রিটিশ সরকারের, প্রয়োজনে মেরে ফেলবে, প্রয়োজনে বাঁচিয়ে ফেলবে। এই অধীনতামূলক মিত্রতার নীতি, এটা একটা সাম্রাজ্যবাদী নীতি। এই নীতির মধ্যে দিয়ে তোমার ওয়েলেসলি ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করেছে। এই নীতিটা 1798 সালে গ্রহণ করেন এবং অনেক রাজা, অনেক নবাব এই এই নীতিকে গ্রহণ করে ফাঁদে পড়েছে। সত্যবিলোপ নীতি, লর্ড ডালহৌসি, ভারতবর্ষে রাজাদের প্রথা ছিল যে রানীমার সন্তান না হলে সে রাজা দত্তক পুত্র বা পালিত পুত্র রাখতে পারবেন। এই নিয়মটাকে লর্ড ডালহৌসি তুলে দিলেন। কেন? যে পালিত পুত্র থাকলে সে রাজার অবর্তমানে, রাজা মারা গেলে উত্তরাধিকারী হবে, রাজ্যের অধিকারী হবে। এই রাজ্যের অধিকারী যাতে পালিত সন্তান পেতে না পায়, তার জন্য পালিত সন্তান রাখতে পারবে না, এইটা বলা হলো। এটাকে বলা হয় সত্যবিলোপ নীতি। এর মাধ্যমে সাম্রাজ্য বিস্তার করেছেন ডালহৌসি। আবার তিনি কুশাসনের অজুহাত দিয়েছে, এই তুমি রাজ্য ভালো চালাতে পারছো না। রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিতে একটা ব্রিটিশ সরকার ভূমিকা পালন করত, উস্কানি দিত, আর যখনই কুশাসন চলতো তখনই অজুহাত দিয়ে সেই রাজ্যটাকে গ্রাস করে নেওয়া। আবার কোন রাজ্য খুব দুর্বল, গালে থাবা দিয়ে যুদ্ধ করে জয় করা যাবে, এটা বুঝে নিত। তো তোমরা তো জানো যে ক্লাইভ দেশে ফিরে গেছিলেন, দেশে থেকে বক্সার যুদ্ধের পরে 1767 সালে তিনি এসে দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভৌগোলিক সাম্রাজ্যবাদ বিস্তারের পরিকল্পনা নিয়েছে। ক্লাইভ বলে এটা ভুল, আরে এখনই সব ভূখণ্ডের শাসন ভার দায়িত্ব নেব কেন? শাসন চালাবে দেশীয় রাজা নবাব, ঠেঙানি দিবে, দেশে মারবে ওরাই। আমাদের মূল ক্ষমতা হচ্ছে অর্থনৈতিক ক্ষমতা নিতে হবে, আর অর্থনৈতিক ক্ষমতা যখন আমরা পেয়ে যাব তখন কিন্তু সামরিক ক্ষমতা দেশীয় রাজ্যে, দেশীয় রাজাদের ক্ষমতা কমিয়ে দিব, দুর্বল করে দিব। তখন আমরা প্রয়োজনে আস্তে আস্তে গোটা ভারতবর্ষ ক্যাপচার করবো। কি কৌশল! তোমরা মনে রাখবে যে যুদ্ধ করে দেশটাকে দখল করে নিলে এমন কিন্তু না, কিন্তু তাহলে এত নিম্নমানের মানসিকতা ব্রিটিশ সাম্রাজ্য, উপনিবেশিক শক্তি। যাই হোক, এছাড়া সত্যবিলোপ নীতির মধ্য দিয়ে তাহলে ডালহৌসি বিভিন্ন ভাবে সাম্রাজ্য বিস্তার করেছেন। আমহার্স্ট জরুরি আইন তৈরি করেছেন 1826 সালে। লিটনের কালা আইন, লিটন ঘোর সাম্রাজ্যবাদী, কঠিন কঠিন আইন পাশ করেছিলেন। 1877 সালে তিনি আইন পাশ করেছিলেন। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 1876 সালে তিনি পাশ করেন। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, নাটক করতে পারবে না, ভারতীয়রা যদি জনমত গঠন করে, সচেতন করে, যেমন নীলদর্পণ নাটক মঞ্চস্থ করে, নাটক অভিনয় করে জনগণকে সচেতন করতেন, সেখানেও কঠোর নিয়ন্ত্রণ নাট্যাভিনয় আইনের মাধ্যমে তোমার করলেন 1876 সালে।
তারপরে সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, সংবাদপত্র ছাপাতে গেলে কোম্পানি সরকারের, ব্রিটিশ সরকারের অনুমতি নিতে হবে। তখন কোম্পানি সরকার নেই, কিন্তু ব্রিটিশ সরকার 1858 সাল থেকে ব্রিটিশ সরকার সরাসরি শাসনভার নিয়েছে, তাহলে 1858 ব্রিটিশ সরকারের অনুমতি নিতে হবে। অস্ত্র আইন 1880 সালে পাশ করলো ব্রিটিশ সরকার। অস্ত্র আইন, যে অস্ত্র রাখতে পারবে না তোমার নিরাপত্তার জন্য, যেটা আগে ছিল, তাই এখানে লাইসেন্স নিতে হবে, অনুমতি নিতে হবে। তারা এর মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষের উপর অত্যাচার করেছে। তারপরে লর্ড কার্জন, ইনিও ঘোর সাম্রাজ্যবাদী। তুমি জানো, বাংলার মানুষের মধ্যে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে ডিভাইড অ্যান্ড রুল নীতিকে কার্যকরী করবার চেষ্টা করেছে, বাংলার মানুষের মধ্যে ঐক্য, জাতীয়তাবাদকে ধ্বংস করবার জন্য। কিন্তু এই লর্ড কার্জন ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1899 সালে পাশ করেছে, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1902 সালে পাশ করেছেন, বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিয়েছেন 1905 সালে। এসবগুলো ব্রিটিশ সরকারের স্বার্থে হয়েছে, এটা ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছিল। আর রাওলাট আইন তো স্পষ্টভাবে বুঝছিল, কুখ্যাত আইন, বিনা বিচারে আটক, আটক করা হবে, আটকের কারণ জানানো হবে না, যতদিন ইচ্ছা তাকে জেলে রাখা হবে। এর মূল কারণ হচ্ছে বিপ্লবী আন্দোলনকে ধ্বংস করা, বিপ্লবীদের শেষ করে দিতে হবে এই আইনের মধ্য দিয়ে। 1919 সালে রাওলাট আইন। এর প্রতিবাদ হয়েছে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের মাঠে 10,000 মানুষ সমবেত হয়েছিল, জেনারেল ডায়ারের নেতৃত্বে নির্মম ভাবে গুলি চালিয়েছিল, বহু লোক মারা গিয়েছিল। বিপ্লবী ভগৎ সিং এই পাহারা দেয়া অবস্থা ঘেরা মাঠে, বিপ্লবী ক্লাস 7-এর ছাত্র ভগৎ সিং সেখান থেকে একটা কোটো নিয়ে গিয়ে রক্তে ভেজা মাটি নিয়ে এসে তিনি পুজো করতেন। এই হলো বিপ্লবীদের আদর্শ। তারা সত্যিকারের দেশ যদি ভালোবেসে থাকেন, বিপ্লবীরা ছাড়া আর কারা বাসেন? প্রকৃতপক্ষে বলছি, কোনো বিনিময় না, কোনো স্বার্থ নয়, নিঃস্বার্থ ভাবে সেই মুভমেন্টকে কঠোরভাবে দমন করবার জন্য 1919 সালে রাওলাট আইন পাস। তাহলে সরকারের দমন নীতি এগুলো। আর 1947 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এটাও কিন্তু ভারতের জাতীয়তাবাদকে দু টুকরো করে দিল, দুটো নেশান তৈরি করে দিল একটা নেশান থেকে। স্যার সৈয়দ আহমদের যে টু নেশনস থিওরি, দ্বিজাতি তত্ত্ব, সেটাকে কার্যকরী করলো কংগ্রেস এবং মুসলিম লীগ আতাত করে। সাম্প্রদায়িক দাঙ্গা হলো 1946 সালে, ভারত মাতার বুক রক্তাক্ত হয়ে গেল। যে হিন্দু মুসলমান উভয় কমিউনিটি, একটা জাতির দুটি চোখ, একটা জাতির দুটি চোখ, কমিউনিটি আলাদা হতে পারে, একটাই জাতি, সেই জাতি দ্বিখণ্ডিত হয়ে গেল, ভারত মার বুকটাকে কেটে ফেলা হলো। এটা ভারতবর্ষের মানুষেরা করেছিল। তা এদের জন্য ভারতের জাতীয়তাবাদ গড়ে উঠতে অনেক দেরি হয়েছে। নেক্সট, এইগুলো হচ্ছে ভারতবর্ষের জাতীয়তাবাদের বিকাশে সরকারের দমন নীতি। মনীষীদের ভূমিকা কথা আমরা বলবো। দেখো, মনীষীরা কিন্তু মনস্তাত্ত্বিক দিকের পরিবর্তন করে, মানুষের মনের, অর্থাৎ এটা কিন্তু জাতীয়তাবাদের বিকাশে। যেমন বহু বিপ্লবী বিবেকানন্দের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছে, বহু বিপ্লবী ঋষি অরবিন্দের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছে। যে বিবেকানন্দ ভারতের আধুনিক জাতীয়তাবাদের জনক, রামমোহন সংস্কারক জাতীয়তাবাদ বিকাশে বিরাট ভূমিকা নিয়েছেন, কথা ঠিকই, কিন্তু মডার্ন যে ন্যাশনালিজম, সেই ন্যাশনালিজমের জনককে বিবেকানন্দ। এখানে মুসি, ম্যাথড, ডোম, উচ্চবর্ণ, নিম্নবর্ণ, হিন্দু, মুসলিম, সমস্ত মানুষের মধ্যে দেশের প্রতি ভালোবাসা গড়ে তোলার কথা বলেছিলেন। যারা ভারতবর্ষ যখন সাধারণ মানুষ লেখাপড়া জানেন না, অজ্ঞ অসচেতন, সেই অজ্ঞ অসচেতন মানুষকে জাগিয়ে তোলার জাতীয়তাবাদ, যেটা আর কেউ করতে পারেননি। অরবিন্দ ঘোষ, তিনি ভারতবর্ষের মানুষের জাতীয়তাবাদ গঠনের উপরে গুরুত্ব দিয়েছেন এবং ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরেছেন।
ভারত আবার সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াবে এবং ভারতবর্ষের জাতীয়তাবাদের যে শান্তির জাতীয়তাবাদ, ভারতবর্ষ আগামী দিনে গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীতে প্রভাব বিস্তার করবে। ভারতের যে ন্যাশনালিজম, সেই আদর্শের দ্বারা ভারতবর্ষের যারা যুব শক্তি, ভারতবর্ষের যারা ছাত্র, যারা যারা স্কুলে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা নিজের জীবনকে ভারত মাতাকে মুক্ত করবার জন্য, সাম্রাজ্যবাদী শক্তিকে বিতাড়িত করবার জন্য নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে তারা প্রাণ দিয়েছে। তারা ফাঁসির দড়ি নিজের গলায় পরিয়ে নিয়েছে আনন্দের সঙ্গে। তাই দেখো, বঙ্কিমচন্দ্র, আমি বিতর্কে যাব না, বঙ্কিমচন্দ্র আনন্দ মঠ, বন্দে মাতরম, রবীন্দ্রনাথের নাইট উপাধি ত্যাগ। রবীন্দ্রনাথ ঠাকুর যদি নাইট উপাধি ত্যাগ করতে পারেন, যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাহলে ভারতবর্ষের সাধারণ মানুষ হিসাবে আমরা কেন দেশকে ভালোবাসতে পারবো না? নিশ্চয়ই পারবো। এই মানসিকতার দ্বারা উদ্বুদ্ধ হয়ে ভারতীয় জাতীয়তাবাদ বিকশিত হয়েছে। 14 নম্বর পয়েন্ট, বিদ্রোহের প্রভাব। দেখো, 1857 বিদ্রোহের আগে অনেক আঞ্চলিক বিদ্রোহ হয়েছে। মোপলা বিদ্রোহ হয়েছে, কৃষক বিদ্রোহ, পাবনা বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, চোয়ার বিদ্রোহ, মেদিনীপুর, ধলভূম, এই সমস্ত অঞ্চলে। একমাত্র চোয়ার বিদ্রোহে জমিদার, পাইকদার, কৃষক এক হয়ে ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। কিন্তু অনেক বিদ্রোহ, যেমন সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এগুলো কিন্তু ব্রিটিশ কোম্পানি সরকারের বিরুদ্ধে। এই এই বিদ্রোহগুলি কোম্পানি সরকারের বিরুদ্ধে, স্থানীয় জমিদার, তারা ভারতীয়, স্থানীয় জমিদারের বিরুদ্ধে, স্থানীয় মহাজন যারা বাইরে থেকে এসছে, মহাজনগিরি করে মানুষকে শোষণ করছে, অত্যাচার করছে, ব্রিটিশের দালাল হিসেবে কাজ করছে। তিনটি শক্তির বিরুদ্ধে, মহাজন, জমিদার আর কোম্পানি সরকারের বিরুদ্ধে বিদ্রোহগুলি করেছিল। এই সমস্তগুলো আঞ্চলিক বিদ্রোহ হলেও বিদ্রোহগুলিকে কঠোর হাতে দমন করেছে ঠিকই। যেমন সাঁওতাল বিদ্রোহ একটা বড় ধরনের বিদ্রোহ, একটা অঞ্চলে সীমাবদ্ধ হতে পারে, কিন্তু সেই বিদ্রোহের মধ্য দিয়ে, প্রত্যেকটা বিদ্রোহের মধ্যে দিয়ে যে ত্যাগের ইতিহাস, সেটা তো মিথ্যা হয়ে যেতে পারে না। যে সত্যের ইতিহাস, সেটা কেউ মিথ্যা হয়ে যেতে পারে না। দেশের জন্য মৃত্যুবরণ করতে হবে, এই মানসিকতা ওই ছোটখাটো বিদ্রোহের মানসিকতা থেকে, তাদের ত্যাগ থেকে কিন্তু পেয়েছে, যা গোটা ভারতবর্ষের জাতীয় ভাবনার ক্ষেত্রে এগিয়ে গিয়েছে। এইবার আমরা আসবো 1857 সালে যে মহাবিদ্রোহ, এটা তো সিপাহীদের মধ্যে থেকে শুরু হয়েছিল। এই বিদ্রোহে জমিদাররা অংশ নিয়েছে, এই বিদ্রোহে শিক্ষিতরা সমর্থন করেনি, আমি আগে বলেছি। এই বিদ্রোহে তালুকদাররা অংশ নিয়েছে, এই বিদ্রোহে অনেক নবাব অংশ নিয়েছে, অনেক রাজা অংশ নিয়েছে। বিহারের কুনওয়ার সিং, ঝাঁসির রানী লক্ষ্মীবাই এই বিদ্রোহ নেতৃত্ব দিয়েছে, তাতিয়া তোপি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছে। তাহলে এই বিদ্রোহটা কিন্তু প্রায় গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। যদিও এখানে কৃষকদের তেমন ভূমিকা ছিল না, তখন শ্রমিক শিল্পায়ন হয়নি, তেমন শ্রমিক ছিল না, হস্তশিল্পী ছিল। যাই হোক, সাধারণ মানুষের ভূমিকা কম ছিল, থাকলেও কিন্তু এটা জাতীয় বিদ্রোহ। ওয়াহাবি আন্দোলন, এটা ধর্মীয় আন্দোলন হলেও এটা কৃষক বিদ্রোহ। মুসলিম সম্প্রদায়ের মধ্যে নতুন করে জাগরণ, চেতনা আনার বিদ্রোহ। ফরাজি আন্দোলন, সেখানেও একটা ধর্মীয় চেতনা, মূলত কৃষকরা ছিল শোষিত, বঞ্চিত। সেই ওয়াহাবি আন্দোলনের মূলে ছিল কৃষক বিদ্রোহ। যেমন ধরো, বাংলার যে ওয়াহাবি আন্দোলন তিতুমির নেতৃত্ব দিয়েছিলেন, গরিব কৃষকদের উপর অত্যাচার হতো, সেই গরিব কৃষকরা তারা বিদ্রোহে অংশ নিয়েছিল। তাহলে এই সমস্ত বিদ্রোহের যে ভাবধারা, এটা কিন্তু ভারতবর্ষের জাতীয় ভাবধারা সৃষ্টিতে সাহায্য করেছে। নেক্সট হচ্ছে রাজনৈতিক সভা সমিতি। ভারতবর্ষে 19 শতকে অনেক রাজনৈতিক সভা সমিতি গড়ে উঠেছে। সভা সমিতির যুগ বলা হয় 19 শতককে, সভা সমিতির যুগ বলা হয়। দেখো, রাজনৈতিক সভা সমিতি ভারতবর্ষের মানুষের মধ্যে চেতনা এনেছে। এখানে জমিদারদের স্বার্থ রক্ষার জন্য হয়তো জমিদার সভা গড়ে উঠেছে, কিন্তু তাদের সভার মধ্যে কিছু ভালো ভাবনা, ভালো চিন্তা, সেগুলো ছিল পরবর্তীকালে ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে
বিস্তার লাভ করে। কি কি বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 সালে তৈরি হয়। জমিদার সভা 1837 সালে তৈরি হয়। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1839 সালে তৈরি হয়। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876 সালে তৈরি হয়। জাতীয় কংগ্রেস 1885 সালে তৈরি হয়। ভারতের কমিউনিস্ট পার্টি 1925 সালে তৈরি হয়। এছাড়া বিভিন্ন বিপ্লবী সংগঠন, যুগান্তর সংগঠন, অনুশীলন সমিতি, এই সমস্ত বিপ্লবী সংগঠন যা সাধারণ মানুষের মধ্যে চেতনা আনতে সাহায্য করেছে। যাই হোক, কোন একটা অ্যাঙ্গেল নয়, বহু সভা সমিতি গোটা ভারতবর্ষে, যদিও বিভিন্ন সংগঠনের মধ্যে যোগাযোগ ছিল না, এবং কংগ্রেসের প্রথম দিকে যে আবেদন নিবেদন, তাতে কিন্তু ভারতের স্বাধীনতার দাবি ছিল না। এমনকি সংগ্রামশীল জাতীয়তাবাদী চরমপন্থী তাদের মধ্যে স্বাধীনতার দাবি ছিল না। তাই কংগ্রেস অনেক দেরি করে ফেলেছে। 1885 সালে তৈরি হলো, অথচ স্বাধীনতার দাবি করলো 1929 সালে। এটা খুব দুঃখের। যাই হোক, আমরা আমরা বিপ্লবীদের ফাঁসি দেখব। সেখানে তারা হাসি মুখে মৃত্যুবরণ করেছে। অনেক যুব সম্প্রদায় তাতে উৎসাহিত হয়েছে যে এইভাবে আমাদের দেশের জন্য প্রাণ দিতে হবে ব্রিটিশ সরকারকে তাড়াতে গেলে। এই মানসিকতা, এই ভাবধারা তৈরি হয়েছে। ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, বাঘাযতীন, সূর্য সেনের ফাঁসি, এসব কিন্তু এদের রক্ত ব্যর্থ হয়ে যায়নি। তাই এদের ভাবধারা দ্বারা ভারতবর্ষের মানুষের মধ্যে চেতনা এনেছে। যে কোনো সূর্য সেনের ফাঁসির নিয়ম হচ্ছে যে ফাঁসি দেওয়ার পরে ডেড বডি তার স্বজনদের ফিরিয়ে দেওয়া, কিন্তু সূর্য সেনের ফাঁসি হওয়ার পরে তার ডেড বডি গভীর জলে ফেলে দিয়েছিল। 1930 সালে দিল্লিতে যখন গান্ধীজি এবং লর্ড আরউইন মিটিং করছেন, তখন কংগ্রেসের মুক্তির জন্য দাবি করছেন গান্ধীজি। কংগ্রেসের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য দাবি করছেন। কিন্তু গান্ধীজি এটা দাবি করেননি যে বিপ্লবীদের কেন এইভাবে অত্যাচার করা হচ্ছে, এই অত্যাচার বন্ধ করুন। কেন সূর্য সেনের ফাঁসির আগে তার 32খানা দাঁত হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে নেওয়া হলো? কোন নিয়মে? কেন তার ডেড বডিকে তার পরিবারকে ফিরিয়ে দেওয়া হলো না? কোন নিয়মে? গান্ধীজি কিন্তু এগুলো প্রশ্ন রাখতে পারতেন। আমরা আশা করে জাতির জন্য তার মুদ্রাতে তার ছবি দিয়ে আমরা বহন করি, কিন্তু আমরা ভারতবর্ষের সত্যের ইতিহাস কিন্তু জানি না। সত্যের ইতিহাসকে চেপে দেওয়া হয়, এটা যুগে যুগেই নিয়ম। এইবার আমরা আসবো 15 নম্বর, আন্তর্জাতিক ঘটনা। আন্তর্জাতিক ঘটনা ভারতবর্ষের জাতীয়তাবাদের ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করেছে। বিশেষ করে যারা সচেতন শিক্ষিত মানুষ, যারা যুক্তিবাদী মানুষ, যাদের মধ্যে একটা চেতনা কাজ করেছে, পড়াশোনা করেন, তাদের মধ্যে এই আন্তর্জাতিক ঘটনা কিন্তু বিরাট প্রভাব বিস্তার করেছে। প্রথমে আমি বলবো যে আমেরিকার স্বাধীনতার যুদ্ধ, সংক্ষেপে বলবো। আমেরিকার স্বাধীনতার যুদ্ধ, আমেরিকা একটি পরাধীন দেশ ছিল, 13টি উপনিবেশ ছিল। এর উপরে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি আমাদের ভারতের মতো শাসন করত। তার বিরুদ্ধে তারা এককভাবে লড়াই করে পারেনি, কিন্তু তারা 1776 সালে একজন নেতা ঠিক করে, জর্জ ওয়াশিংটন, তার নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। 1776 সালে এই যুদ্ধ চলে 1783 সাল পর্যন্ত। আমেরিকা স্বাধীন হলো। এই স্বাধীনতার কথা, এই লড়াইয়ের কথা, এই স্বাধীনতার যুদ্ধের কথা ভারতবর্ষের শিক্ষিত মানুষ যারা বই পড়ে জানতে পারলো, এবং তারা সাধারণ মানুষের মধ্যেও তারা আলোচনা করেছে, যার ফলে ভারতবর্ষের মানুষের মধ্যে ভারতীয় ভূখণ্ডের প্রতি, ভারতবর্ষের স্বাধীনতার প্রতি একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছে, দেশাত্মবোধ সৃষ্টি হয়েছে। তারপরে আসলো ফরাসি বিপ্লব 1789 সালে। এটা বিশ্বের বিশাল একটা আলোড়নকারী বিপ্লব, যে বিপ্লবে সাম্যের কথা বলা হয়েছে, যে বিপ্লবের আদর্শ হিসাবে স্বাধীনতার কথা বলা হয়েছে। প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে জন্মাবে, প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে স্বাধীনতা পাবে, প্রত্যেকটা মানুষ সাম্যের অধিকার পাবে, আইনের সঙ্গে সবাই সমান। এই সাম্য মানে অর্থনৈতিক সাম্যের কথা বলা হয়নি, আইনের চোখে সবাই সমান। এই আদর্শগুলি হচ্ছে পৃথিবীতে আজকে পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধানে লিপিবদ্ধ হয়েছে। ভারতবর্ষের সংবিধানে যে সাম্যের আদর্শের কথা, ফরাসি বিপ্লবের আদর্শ।
তাহলে ভারতবর্ষ যখন পরাধীন ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, ফরাসি বিপ্লবের আদর্শ, সাম্য, মৈত্রী, গণতন্ত্র, স্বাধীনতার আদর্শ, এই আদর্শগুলো ভারতবর্ষের মানুষের মধ্যে প্রসারিত হয়, প্রচার হয়, প্রভাবিত হয়েছে ভারতবর্ষের মানুষ। 1830 সালে ফ্রান্সে আরেকটা বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লব। ফরাসি বিপ্লব কিন্তু টেকেনি, আবারও পুনরায় পূর্ব রাজতন্ত্র, স্বৈরাচারী রাজতন্ত্র ফিরে এসেছে। তার বিরুদ্ধে একটা কথা মনে রাখবে যে ফরাসি বিপ্লব হচ্ছে বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে বিপ্লব। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কিন্তু বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ। এখানে কিন্তু শ্রমজীবী মানুষের মুক্তি আসেনি। ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে ফরাসি দেশের জনগণ, কৃষক, শ্রমিক, মেহনতি খেটে খাওয়া মানুষ, তাদের মুক্তি আসেনি। কিন্তু বুর্জোয়া শ্রেণী তারা ক্ষমতায় এসেছিল সাময়িকভাবে, নেপোলিয়ন বোনাপার্ট তাদেরকে ক্ষমতাচ্যুত করে দিয়ে পরবর্তীকালে অষ্টাদশ লুই আবার ফিরে এসেছে। তারপরে দ্বিতীয় বিপ্লব হয়েছে 1830 সালে জুলাই বিপ্লব, জুলাই মাসে। এই বিপ্লবের আদর্শের মধ্য দিয়ে কিছুটা পরিবর্তন এসেছে ফ্রান্সে, কিছুটা ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। দশম চার্লসের স্বৈরাচারী নীতির পরিবর্তন হয়েছে, নতুন রাজা লুই ফিলিপ ক্ষমতায় এসেছে। তাহলে সেই আদর্শটার দ্বারা ভারতবর্ষের মানুষ প্রভাবিত হয়েছে। 1848 সালে ফ্রান্সে আরেকটা বিপ্লব হয়েছে, সেটা হলো ফেব্রুয়ারি বিপ্লব। এই ফেব্রুয়ারি বিপ্লব ইউরোপে যে স্বৈরতন্ত্র, গণতন্ত্র বিরোধী, প্রগতি বিরোধী একটা চক্র, একটা সিস্টেম চলছিল মেটার্নিকের নেতৃত্বে, 1815 থেকে 1848 সালে সেই স্বৈরাচারী মেটার্নিক তন্ত্র, গণতন্ত্র বিরোধী, স্বাধীনতা ভাবধারা বিরোধী, সেই বিরোধী শক্তি দমন হয়েছে এই 1848-এর বিপ্লবের মাধ্যমে। 1848-এর বিপ্লব ফ্রান্সে হলেও এটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। সুতরাং তার প্রভাব ভারতবর্ষের মানুষের মধ্যে পড়েছিল। যে 1848 সালের যেখানে ফ্রান্সে প্রজাতান্ত্রিক সরকার তৈরি হলো, কেন আমরা ব্রিটিশ শাসনকে এ দেশ থেকে তাড়াতে পারবো না? আমরাও পারবো। নেক্সট হচ্ছে তোমার ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব এটা কিন্তু অনেক আগের বিপ্লব, এটা আগে বলার দরকার ছিল। 1688 সালে বুর্জোয়া শ্রেণী ক্ষমতায় এসেছে। ইংল্যান্ডের সামন্ত শক্তি, তারাও অনাচার অবিচার করত, তাই সেই শক্তির বিরুদ্ধে ইংল্যান্ডের ধনিক বণিক শ্রেণী, শিল্পপতি শ্রেণী তারা ক্ষমতায় এসেছে। সুতরাং সে দেশে ধনিক বণিক শ্রেণী ক্ষমতায় এসেছে, তাহলে আমরা ভারতবর্ষে ব্রিটিশ শাসনকে অবলুপ্ত করতে পারবো না কেন? নিশ্চয়ই পারবো। ইংল্যান্ডের চার্টিস্ট মুভমেন্ট হয়েছে। চার্টিস্ট মুভমেন্ট শ্রমিক শ্রেণীর আন্দোলন। শ্রমিকরা নাট বোল্ট ভেঙে ফেলতো, যে দুঃখ কষ্ট তাদের 19 ঘন্টা 18 ঘন্টা 19 ঘন্টা কাজ করে নেওয়া হতো। এই হলো চার্টিস্ট মুভমেন্ট। সেখানে তারা অনেকটাই সফল হয়েছে। পরবর্তীকালে শ্রমিকরা আমেরিকার শিকাগো শহরে 1886 সালে 1 মে তারা 8 ঘন্টা 8 আওয়ার্স কাজ করবে বলে দাবি করে। সেখানে পুলিশ নির্মম ভাবে গুলি চালায় শিল্পপতিদের পক্ষ হয়ে, সেখানে বহু শ্রমিক মারা গিয়েছে। এবং 1 মেটাকে পৃথিবীর শ্রমজীবী মানুষ পালন করতে শুরু করেছে। তো 1 মের এই যে তাৎপর্য ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা হয়েছে, ভারতের জাতীয়তাবাদ বিকাশে সাহায্য হয়েছে। নেক্সট হচ্ছে পরে হচ্ছে যে রাশিয়ার নিহিলিস্ট মুভমেন্ট, তার প্রভাব ভারতের জাতীয়তাবাদ বিকাশে সাহায্য হয়েছে। রাশিয়ার 1917 সালে 300 বছর ধরে যে জাততন্ত্র ছিল, স্বৈরতন্ত্র ছিল, সামন্ততান্ত্রিক শাসন ছিল, মানুষের, সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না, মানুষের স্বাধীনতা ছিল না। সেই সরকারের 300 বছরের জাততন্ত্রকে উচ্ছেদ করে দিয়েছে 1917 সালে ফেব্রুয়ারি মাসে। এটাকে আবার মার্চ মাস বিপ্লব বলা হয়। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী মার্চ বিপ্লব, আর রাশিয়ার ক্যালেন্ডার অনুযায়ী হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব। এই বিপ্লবের মধ্যে দিয়ে সেখানে অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। এর প্রভাব ভারতবর্ষের মানুষের মধ্যে পড়েছে। তাহলে অতদিনের একটা তন্ত্র সিস্টেম, তার বিরুদ্ধে রাশিয়ার জনগণ যদি বিপ্লব করে মেনশেভিক পার্টির মাধ্যমে পেরেছে, তাহলে আমরাও পারবো। এবার দ্বিতীয় যে বিপ্লব হলো রাশিয়াতে মানুষের খাদ্য এবং ভূমিহীনদের জমি এবং শান্তি পাওয়ার জন্য দ্বিতীয় যে বিপ্লব 1917 সালে নভেম্বর মাসে হলো, লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টির মাধ্যমে প্রথম সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হলো। তাহলে সেই ভাবধারা, সেই আন্দোলন, নভেম্বর বিপ্লবের তাৎপর্য, সেটা কিন্তু ভারতবর্ষের মানুষের মধ্যে প্রসারিত হলো। যাই হোক, এইগুলো হচ্ছে তোমার আন্তর্জাতিক ঘটনা। যাই হোক, আমরা দেখলাম যে বিভিন্ন কারণে ভারতবর্ষের মানুষের মধ্যে জাতীয়তাবাদ গড়ে উঠেছে। তবে ভারতবর্ষে জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে
যেসব ফ্যাক্টরস গুলি কাজ করেছে, ভারতবর্ষে যারা শিক্ষিত মানুষ, ভারতবর্ষে যারা প্রভাবশালী মানুষ, তারা যদি ইচ্ছা করতেন, নিজের স্বার্থকে ত্যাগ করতেন, তাহলে ভারতবর্ষ মানুষ কিন্তু অনেক আগেই স্বাধীনতা পেয়ে যেতেন। তার কারণ বিশ্ব ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখতে পাই যে ইটালির ঐক্য আন্দোলন ম্যাচচিনি ব্যর্থ হলেও সঙ্গে সঙ্গে আরেকজন যোগ্য ব্যক্তি কাউন্ট ক্যাপুর, তিনি ইটালির ঐক্য আন্দোলনকে সফল করেছেন, উত্তর ইটালি এবং মধ্য ইটালিকে ঐক্যবদ্ধ করেছেন। দক্ষিণ ইটালিতে আরেকজন নেতা গ্যারিবোল্ডি, তিনি দক্ষিণ ইটালিকে ঐক্যবদ্ধ করেছিলেন। যাই হোক, সব মিলে ইটালি একটা ঐক্যবদ্ধ রাষ্ট্রে অল্প দিনের মধ্যে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে, যেটা ভারতবর্ষে অনেক অনেক জল ঘোলা হয়েছে, লেবু কষলে কষলে যেমন তিতা হয়ে যায়, ঠিক ভারতবর্ষের জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রেও সেটা হয়েছে এবং জাতীয় আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রেও সেটা হয়েছে। আমরা এটা লক্ষ্য করবো যে জার্মানিতে ঐক্য আন্দোলন হয়েছে একজন নেতার নেতৃত্বে, তিনি হলেন বিসমার্ক। 1862 সালে তিনি রাশিয়ার প্রধানমন্ত্রী হয়েছিলেন, সামরিক শক্তিকে বৃদ্ধি করেছিলেন। 1864 সালে 1864 সালে 62 পরে 2 বছর পরে সেদানের বিরুদ্ধে যুদ্ধ করে দুটি প্রদেশ দখল করে নিয়েছিলেন এবং সেই দুটি প্রদেশ স্লেজভিক এবং হলস্টিনকে তোমার পরাধীনতার হাত থেকে স্বাধীন করেছিলেন। 1866 সালে শ্যাডোয়ার যুদ্ধ হয়েছিল অস্ট্রিয়ার বিরুদ্ধে, 7 সপ্তাহের যুদ্ধে। এই যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করেছে এবং সেই ভূখণ্ড জার্মানির ভূখণ্ডকে স্বাধীন করেছে। 39টা রাজ্য ছিল পরাধীন জার্মানি এবং পরবর্তীকালে বড় শক্তি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাকে। 1870-71 সালে সেডানের যুদ্ধ, ফ্রান্সকে এই যুদ্ধে পরাজিত করে দেশ স্বাধীন হলো। তাহলে 1864, 1866, 1870 এই তিনখানা যুদ্ধের মধ্য দিয়ে একটা দেশ স্বাধীন হয়ে গেল। আর সেখানে আমাদের ভারতবর্ষের জাতীয়তাবাদের বিকাশে সেই রকম কোন নেতৃত্ব, ওই আমেরিকা স্বাধীনতা যুদ্ধের মতো 7টা উপনিবেশ ঐক্যবদ্ধ হয়ে একজন নেতৃত্বে তারা সশস্ত্র লড়াই যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, এইরকম জাতীয়তাবাদ ভারতবর্ষে গড়ে ওঠার ক্ষেত্রে ভারতবর্ষের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তারাই বাধা সৃষ্টি করেছে। কংগ্রেসকে সেফটি ভালভ হিসাবে ব্যবহার করলো, আর কংগ্রেস তৈরি হয়ে তাদের ব্রিটিশের সেফটি ভালভ হিসাবে ভূমিকা পালন করলো। প্রথম দিকে 20 বছর তো সেফটি ভালভ হিসাবে শুধু দাবি আদায়ের কথা বলেছে। কংগ্রেসের দাবি ছিল প্রে 3P, প্লিজ দয়া করে, প্রে প্রার্থনা করছি, প্রটেস্ট, এটা কি আবার প্রটেস্ট হয় নাকি? যাই হোক, ভারতবর্ষের ইতিহাস পড়তে আমাদের খুব কষ্ট হয়। ইনফরমেশন আমি অনেক দিতে পারি, এইটুকুই দিলাম। একাডেমিক ওয়েতে তোমরা বলবে, কতগুলি কথা আমি বলেছি যে সত্যি কথা, এগুলো জেনে রাখতে হবে। তো এবং এগুলো কাটার রাইট কারণ নেই, এগুলো আমি যা বলেছি সব ঘটনা প্রেক্ষাপটে বলেছি। যাই হোক, তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম।